ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হতে পারে জানালেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের জন্য ইউ এর 68 মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোট আয়োজনের তাগিদ। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, 4 জনের মরদেহ উদ্ধার, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, জানালো ফায়ার সার্ভিস। কুমিল্লায় যত্রতত্র চলছে অবৈধ ইট ভাটা, চরম হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য। প্রশাসনের গাফলতিকে দুষছেন স্থানীয়রা। আবহাওয়ার অনুকূলে থাকায় মুকুলে মুকুলে ছেয়ে থাকা আমবাগান, বাম্পার ফলনের আশা চাষিদের, সুরক্ষায় তৎপর কৃষি বিভাগ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল আজ, হাই ভোল্টেজ ম্যাচে দুপুরে গ্রুপ চ্যাম্পিয়ন্স ভারতের বিপক্ষে মাঠে নামবে অজিরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এখন বাংলাদেশে। 201 গম্বুজের মসজিদটি টাঙ্গাইলের গোপালপুরে। এটির দৃষ্টিনন্দন কারুকাজ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মানুষ। দর্শক, সংবাদের পরের অংশে থাকছে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। চলতি বছর ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্টে হাজ্জা লাহবিবের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় ইইউ কমিশনার জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় 68 মিলিয়ন ইউরো দেবে ইইউ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর হাজ্জা লাহবিব বিকেলে মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে অর্ধেক। সোমবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আরএডিপি উপস্থাপন করা হয়। এতে 2024-25 অর্থ বছরে সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। এতে চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে 2,16,000 কোটি টাকা। এডিপির মূল আকার ছিল 2,65,000 কোটি টাকা। তিনি আরও জানান, 2023-24 অর্থ বছরে 1% কাজ হয়নি 121 প্রকল্পে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোডম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়,
এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারিক আদালতে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টে দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান খালেদা জিয়ার মামলার ফাইল যেই পেয়েছে সেই পুরস্কৃত হয়েছে, আর দুদকের আইনজীবীরা জানান ক্ষমতার অপব্যবহার হয়েছে, তা প্রমাণ করতে পারেনি দুদক। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল খালেদা জিয়ার করা আপিল শুনানির দিন ধার্য হলেও তখন আর শুনানি হয়নি। পরে 5ই আগস্ট দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। এরই প্রেক্ষিতে এই মামলায় গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া। কিন্তু এর পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন, এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড অফ ইনিশিও, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধ এই মামলায় সংগঠিত হয় নাই। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানান খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন তারাই পুরস্কার প্রাপ্ত হয়েছেন। যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্টের সম্পত্তি, ট্রাস্ট যদি কোনো মিসইউজ আসে ট্রাস্টের অনুযায়ী মামলা হবে, বিচারক ট্রাস্টের জন্য দুদকে মামলা হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কার প্রাপ্ত হয়েছেন, সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। বিএনপি নেত্রীর বিরুদ্ধে কুমিল্লার 3টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলে দীর্ঘ আইনি লড়াই শেষ হবে তার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি আরো বলেন, শহীদদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে করুক, জামায়াতে ইসলামী তাদের নিয়ে রাজনীতি করবে না। জামায়াতে ইসলামী তাদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে বলেও জানান তিনি। একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই।
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন সৌদি প্রবাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিস বলেছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মানা হয়নি রাজুকের বিল্ডিং কোড। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর শাহজাদপুর মূল সড়কে দাঁড়িয়ে আছে 6 তলা এই ভবন, যার আন্ডারগ্রাউন্ডেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দোতলায় রয়েছে বিউটি পার্লার, যার ওপরে রয়েছে আবাসিক হোটেল। সোমবার বেলা 12টায় ভবনটিতে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে যায় প্রতিটি ফ্লোরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন দোতলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। দোতলা থেকে হালকা হালকা লাগতে লাগতে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে 2-3 তলা থেকে গ্লাস ভাঙা 4-5 জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল। 12টার দিকে আমি একটা হিসাব করতেছিলাম, তো আমার ভাইগনা দোকানে আছে, ভাইগনা বলতেছে মামা আগুন। পরে বাইরে দেখি দোতলায় আগুন, দোতলায় পার্লার ছিল। আমি রাস্তার উপরে ছিলাম, তখন এই পারে আসলাম, দেখলাম যে আগুন মোটামুটি 12টা বাজে। তখন আগুনটা এখানে ধরছে 2 তলায়, পার্লার থেকে মনে সম্ভবত আগুনটা উপরে উঠছে। পরে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বিল্ডিং কোড মানা হয়নি। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের বাড়িদার থেকে 2টা টার্নআউট ঘটনাস্থলে আসে। রাজুকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল, এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। নিহত 4 জনই পুরুষ, তাদের একজন সৌদি প্রবাসী ছিলেন বলে জানায় পুলিশ। আমরা 4টা ডেড বডি উদ্ধার করছি। একজনের পরিচয় পাওয়া গেছে, কারণ তার ছেলে ছিল সাথে, তো ছেলেটাকে আমরা পাইছি। আজকে সকাল 8টায় বাপ এবং ছেলে সহ এখানে আসছিল। ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে গেছে, বাবাটা মারা গেছে, আর বাকি 3টা ডেড বডির এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদসহ সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় আদালতে তোলা হয়। কান্নায় ভেঙে পড়ে এই ঘোষণা দেন তিনি। এ সময় 2টি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনকে। আলিমুজ্জামান সাফওয়ানের আরেকটি রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও একেএম শহীদুল হককে। এ সময় কাফরুল ও মোহাম্মদপুর থানার আলাদা 2টি হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখায় পুলিশ। তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন, পরে বিচারক তাকে অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, তিনি আর রাজনীতি করবেন না, আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি চান। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আর রাজনীতি করবো না, কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। আদালতে কামাল আহমেদ মজুমদার কান্নায় ভেঙে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। এ সময় আদালতের নির্দেশনাও তুলে ধরেন তারা। আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, একেএম শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখাইছে 302-এর মামলা। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। পরে আদালতের নির্দেশে সব আসামিকে কারাগারে পাঠানো হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। মুনাফালোভী এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা এসব ইটভাটা ঘরে তুলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে চরম হুমকিতে পড়েছে জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য। কুমিল্লার প্রতিনিধি সুমন কবিরের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
কুমিল্লার জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব ইটভাটা। বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হওয়া সহ হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। অবৈধ ইটভাটাগুলো অবাধে পরিচালিত হয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এসব অনিয়ম দেখেও দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। তো এটা ক্ষতিকর হইতে আছে ঠিকই, তো মানুষের শ্বাসকষ্ট বাইরে এটা সবকিছু সমস্যা হইতে আছে। এটা এই যে বেরিক ফেল ক্ষেতের পাশে ইটভাটা থাকলে মানে ক্ষেতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায়। এই সাইডে তো অনেক ফসল নষ্ট, আম কাঁঠাল যত আছে সব নষ্ট হয়ে গেছে এই ভাটার গতি। ইটভাটার ধোঁয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়ছে, সেই সাথে ফসলি জমিও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করছে সুশীল সমাজ। অবৈধভাবে যে সকল জায়গায় যারা ইটভাটা করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, অনতিবিলম্বে সেই ইটভাটাগুলি বন্ধ করা উচিত। অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। যেগুলো অবৈধ ইটভাটা চালাচ্ছে তাদের প্রায় 8টা ইটভাটা ভাঙা হয়েছে, এর মধ্যে প্রায় 15-20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় প্রায় 31টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে আছি। কুমিল্লায় 106টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আর 32টি অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাছে গাছে ভরে গেছে আমের মুকুল, সোনালী শোভায় মৌ মৌ গ্রানে বসন্তী হাওয়ায় দোল খাচ্ছে মুকুল। এবার আবহাওয়া ভালো থাকায় মুকুলে চেয়ে থাকা আমবাগান থেকে বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এদিকে অন্যান্য ফসলের থেকে আমবাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বইছে ফাল্গুনী হাওয়া, গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। যেমন তার সোনালী সৌন্দর্য তেমনি ঘ্রাণ। মুকুল ভরা ডালে হাতছানি দিচ্ছে নতুন পাতা। পঞ্চগড় জেলার মাটি তুলনামূলক উঁচু ও বেলে দোআঁশ প্রকৃতির। এসব জমিতে বানানা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, খিরসা, আম্রপালি, মিশ্রিভোগ, 12 মাসি, সূর্যপুরী, হাড়ি ভাঙার ফলন ভালো হয়। এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এবার যে মূল আসছে, আল্লাহ যদি আকাশের দুর্যোগ ঠিক রাখে তাহলে হয়তো ইনশাল্লাহ আমি এর আগের চেয়ে এবার অনেক বেশি দাম পাবো। আশেপাশে এলাকার সব দিকে শুধু আমের বাগান করছে, আমের বাগান করে মানুষজন আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে আম উৎপাদন করতে হয় এবং এই আম কিভাবে জৈব বালাইনাশক বীজ দিয়ে আমরা সেফ ফুড করতে পারি। মেহেরপুরের আমবাগানগুলো ভরে গেছে মুকুলে। স্বাদ ও পুষ্টিগুণে এ জেলার আমের সুখ্যাতি সর্বত্রই। তাই মেহেরপুরের আম এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। ফলন এবং মান ধরে রাখতে ব্যস্ত সময়ে পার করছেন বাগান মালিকরা। এবার খুব সুন্দর মুকুল হয়েছে, এত মুকুল হয়েছে বলার কথা না। আমার 65 বছর বয়স, তার ভিতরে এই বছরকার মতো আমের মূল আমি আর এত আমের মূল দেখিনি। যদি ঝড়ঝাপটাতে যদি না নষ্ট হয় তাহলে এবার আশা করি যে এবার খুব ভালো আম হবে। এখানকার চাষিদেরও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যে সমস্ত গাছে এখন পর্যন্ত 3-4 ইঞ্চি মুকুল বের হচ্ছে, ওই সমস্ত গাছে একটা ফাঙ্গিসাইড, একটা ইনসেক্টিসাইড দিলে তাহলে এই যে ঘন কুয়াশা দিয়ে বাইসিলিয়াম গ্রো করে, ছত্রাক গ্রো করে, আমের মুকুল পুড়ে যায়। সেই পোড়া সমস্যা থেকে তারা অনেকটাই সেটা কন্ট্রোল করতে পারবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা পঞ্চগড় ও মেহেরপুরের আম চাষিদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত 201 গম্বুজ মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ কোরআন শরীফ। পুরো মসজিদ জুড়ে মার্বেল পাথরের কারুকার্য। সুন্দর এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে নানা শ্রেণী পেশার মানুষ।
সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ 201 গম্বুজ মসজিদ। মসজিদটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝিনাই নদীর তীরে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি দৈর্ঘ্য ও প্রস্থে 144 ফুট। ছাদে রয়েছে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ, পাশে রয়েছে ছোট ছোট 200টি গম্বুজ। প্রতিটি গম্বুজের উচ্চতা 17 ফুট করে। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার, উচ্চতা 101 ফুট করে। পাশাপাশি রয়েছে 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ কোরআন শরীফ। এছাড়াও দেয়ালগুলোতে বসানো হয়েছে চীন ও ইতালি থেকে আমদানি করা মার্বেল পাথর। প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর কারুকার্য সম্পন্ন এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের যে কয়েক জায়গায় বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয় তার মধ্যে এটি একটি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আগমন করেন এবং মসজিদ পরিদর্শন করেন। এতটাই ভালো লাগছে যে যা প্রকাশ করার মতন ভাষায় জানা নেই। বিশেষ করে শুক্রবারে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে, প্রায় মসজিদ এবং মসজিদের মাঠও ভরে যায় মুসল্লি দ্বারা। তবে এখনো পুরোপুরি শেষ হয়নি মসজিদটির কাজ। প্রকল্পটির অংশ হিসেবে আলাদা ভবন নির্মাণ করে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করার কথা রয়েছে। সেই সঙ্গে মসজিদে পৌঁছানোর সড়কগুলো নির্মাণ ও সংস্কারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতেই আছেন, খুবই করুণ অবস্থা। আমরা সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি, রাস্তাঘাটগুলো দ্রুত যেন উন্নতি করে দেয়। অনন্য নির্মাণ শৈলীর এই মসজিদটিতে 2018 সালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে নামাজ পড়া শুরু করেন মুসল্লিরা। প্রায় 15,000 মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।